যতদিন বেঁচে আছি এই কন্যা নত হবে না অপসঙ্গের সামনে। এর আলো পর্যন্ত নির্মমভাবে নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্দেশ্য করার জন্য এরা কেড়ে নিয়েছে। এরা ভেবেছে কি যেই আল্লাহ 2024-এ ছিলেন সেই আল্লাহকে আজকে নাই? যদি থাকে অবশ্যই তাদেরকে মনে রাখতে হবে মাত্র 50% মানুষ ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় এনেছে, আর গণভোটের পক্ষে এই দেশে প্রায় 70% মানুষ ভোট দিয়েছে। সুতরাং তোমাদের প্রাপ্ত ভোটের চাইতে গণভোটের পক্ষে মানুষের ভোট বেশি আছে। সুতরাং সময় থাকতে জনগণের জনরায়কে মূল্য দিতে চেষ্টা করো, না হলে সেদিন বেশি দূরে না যেদিন মানুষ নিজেদের রক্ত অতীতে যেমন দিয়েছে আগামী দিনে আবার দিয়ে হলেও তোমাদের কালো হাত থেকে এই দেশকে মুক্ত করে ছাড়বে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা সবাই হাজির হব। তুমি কে, আমি কে? পাটোয়ারির একটু গরম বক্তব্য দেয় মাঝে মাঝে, অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। পারবেন? চোখটা ফিরিয়ে দিতে পারবেন? আমি একা বলাতে ভাই আমি বিপদে পড়ে গেছি। এখন আপনারা সবাই একসাথে বলতে হবে। সবাই একসাথে বলতে পারবেন? বাংলাদেশে চাঁদাবাজি চলবে, বাংলাদেশে দুর্নীতি চলবে, বাংলাদেশে টেন্ডারবাজি চলবে, বাংলাদেশে খুন চলবে। বিএনপির সরকার পতনের আলটিমেটাম দিয়েছে এনসিপি। এবার নাসিরউদ্দিন পাটোয়ারি ডাইরেক্ট অ্যাকশন, নতুন কর্মসূচি ঘোষণা করলো। কপাল পড়তে পারে বিএনপি, ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা। নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে বিরাট ফাঁদে করেছে বিএনপি। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারিকে পুরো বিএনপি ভয় পায়। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বগুড়া প্রধানমন্ত্রী নিজ জেলা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীরা অবাঞ্ছিত ঘোষণা করেছে। এখন দেখেন, গণতন্ত্রে কোনো বিরোধী দলীয় গুরুত্বপূর্ণ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করা, এটা বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করছে এবং বিএনপি যে অগণতান্ত্রিক পথে হাঁটছে তার প্রমাণ। ছোট ছেলে মাফ করে দেন, ছোট ছেলে মাফ করে দেন। রাজনৈতিক এক্সপিরিয়েন্সে খুবই কম। ওনার বাপের রাজত্বের উপরে বসেছে তো এখনো টের পায় নাই। যেই জায়গাগুলোতে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো সেই জায়গাগুলোতে এখন কারা চাঁদাবাজি করে? সরকার দলের লোকেরা চাঁদাবাজি করে, ছাত্র দল চাঁদাবাজি করে, বিএনপির লোকেরা চাঁদাবাজি করে। তার মানে হাসিনা পালায় গেছে ঠিকই, হাসিনার যে অফিস আদালত সেইটার দায়িত্ব, হাসিনার যে চাঁদাবাজি, হাসিনার যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেইটার দায়িত্ব বিএনপি নিয়ে নিছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। তাহলেই আজকে বাংলাদেশের অনেক বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা তথ্য জানতে পারবেন বা বুঝতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে বিরাট ফাঁদে করেছে বিএনপি। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারিকে পুরো বিএনপি ভয় পায়। নাসিরউদ্দিন পাটোয়ারিকে বগুড়া প্রধানমন্ত্রী নিজ জেলা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বিএনপির সন্ত্রাসীরা অবাঞ্ছিত ঘোষণা করেছে। এখন দেখেন, গণতন্ত্রে কোনো বিরোধী দলীয় গুরুত্বপূর্ণ নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করা, এটা বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করছে এবং বিএনপি যে অগণতান্ত্রিক পথে হাঁটছে তার প্রমাণ। বিএনপি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন নেতার সাথে অসহিষ্ণু আচরণ করে নিজেদেরকে অগণতান্ত্রিক এবং অসহিষ্ণু হিসেবে প্রমাণ করছে। এবং একদিকে আওয়ামী লীগ তাল দিচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে পিটাও, আরেকদিকে আওয়ামী লীগে বলবে যে দেখেন বাংলাদেশে গণতন্ত্র নাই। তারা মানবাধিকার সংস্থাগুলোর কাছে এগুলোকে ফাইল করে তারপর বিচার দিবে। এবং যুক্তরাষ্ট্রতে চাপ দিচ্ছে, যুক্তরাষ্ট্র ইনক্লুসিভ রাজনীতির কথা এখন বলবে, কারণ যুক্তরাষ্ট্র নানান কিছু করতে চায়। যুক্তরাষ্ট্র এখানে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়াতে চায় বাংলাদেশের মাধ্যমে। অলরেডি ইরান বিরোধী একটা জোটে বাংলাদেশকে ঢুকিয়েছে, অনেক কিছু করতে চায়। এগুলো করতে হলে বাংলাদেশকে চাপে রাখতে হবে। তো চাপে রাখতে হলে বলতে হবে যে ইনক্লুসিভ রাজনীতি মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করো। এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করবা না, তার বিনিময়ে ইসরায়েলকে স্বীকৃতি দেবা। এই ধরনের রাজনীতি যুক্তরাষ্ট্র করবে। আর এই যে গণতন্ত্র নাই, অগণতান্ত্রিক শাসন তোমরা, এটা হতে পারে না, এইসব কথাবার্তা বিদেশি শক্তি বলার সুযোগ পাবে এই নাসিরউদ্দিন পাটোয়ারিদের সাথে যে বিএনপির অসহিষ্ণু এবং অগণতান্ত্রিক আচরণ, এগুলোকে কেন্দ্র করে, এগুলো প্রুফ হিসেবে ব্যবহৃত হবে। আর এনসিপির ছেলেরা একদম ঠুনকো নয়। জামাত হয়তো জাতির বৃহত্তর স্বার্থে মার খেলেও চুপ থাকবে, কিন্তু এনসিপির ছেলেরা মার খেলে তার প্রতিশোধ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলাতে তারা একটু দ্বিধাবোধ করবে না। এই জন্য জামাত হয়তো সৎ নিরীহ, কিন্তু এনসিপি সৎ কিংবা নিরীহ নয়। তারা বাস্তববাদী রাজনীতি করে, অত আদর্শিক রাজনীতি। জাতীয় স্বার্থ মানে কি তাদের কাছে? দলীয় স্বার্থই হচ্ছে জাতীয় স্বার্থ। এটা জামাতবাদের সব দলের ক্ষেত্রে এটি। জামাতের কাছে একদম না তা না, তারপরেও জামাতের মধ্যে কিছুটা চিন্তা আছে যে নিজেদের ক্ষতি হলেও জাতির বৃহত্তর স্বার্থ চিন্তা করা, দেশ ভালো থাকুক। যেমন 2008 সালের নির্বাচনে জামাত জানতো যে এটা যাওয়া তাদের জন্য ভালো না, কিন্তু তারপরও 2008 সালের নির্বাচনে জামাত গিয়েছিল এবং নির্বাচনের পক্ষে ছিল বৃহত্তর স্বার্থে, যে না আমাদের ক্ষতি হলো একটা নির্বাচিত সরকার আসুক, 111 চাইতে তো ভালো হবে।
তো দর্শক, এই নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে বিএনপির যে অসহিষ্ণু আচরণ, তার ফল ভালো হবে না। তারেক রহমান অসম্ভব ভুল করছেন। এবং দেখেন, পাটোয়ারির সাথে যত আচরণ হচ্ছে, যেসব কাণ্ড ঘটছে, সমস্ত সমালোচনার তীর কিন্তু তারেক রহমানের দিকে। পাটোয়ারি নিজেই বলছেন, তারেক রহমান আপনি এগুলো ছাড়েন, আপনি গ্যাংবাজি ছাড়েন, লন্ডন থেকে আসছেন, ভালো মতো দেশ চালান, গ্যাংবাজি ছাড়েন। আর গ্যাংবাজি করলে আপনি বলেন যে আমি গ্যাংবাজি করবো, এরকম আপনার লোকজনের মাধ্যমে গ্যাংবাজি করেন কেন? তো দর্শক, আর পাটোয়ারির সাথে এই ধরনের আচরণ না করা হলে তারেক রহমানকে নিয়ে এই সমালোচনাটা হতো না। তারেক রহমান নিজের সমালোচনা নিজে ডেকে আনছেন, এটা কি তার জন্য ভালো? জুলাই প্রজন্ম, জুলাই যোদ্ধাদের প্রতিপক্ষ বানাচ্ছেন এবং পাটোয়ারিদের এক সহযোদ্ধার চোখ ঘুরিয়ে ফেললো। প্রধানমন্ত্রী এই বিষয়ে কিছু বলো না, কোনো অপরাধীদের গ্রেপ্তারের কোনো খবর নেই। তাহলে প্রধানমন্ত্রী এখানে নির্লিপ্ত কেন? এই প্রশ্নের উত্তর কি দিবে? তো দর্শক দেখেন, খবর প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য, পাটোয়ারি ও তানভীরকে অবাঞ্ছিত ঘোষণা। তানভীর এমনিতে এনসিপি থেকে আবার বহিষ্কার হয়েছে, তার কথা বাদ দিলাম। একই সাথে খবর, তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে, এর অর্থ কি? যেখানে পাওয়া যাবে সেখানে রড, লাঠি, সোটা, হকি স্টিক দিয়ে পিটানো হবে, এই তো? দর্শক, একদিকে পাটোয়ারিদের সাথে এই আচরণ, আরেকদিকে মিরপুর 10 নম্বরের মেট্রো রেল স্টেশনে সাময়িক বন্ধ, ওখানে বোমা পাওয়া গেছে। আরেকদিকে সাজিওগড়ের তৎপরতা। তা সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু তারেক রহমানের বিপরীতে। বরং সাজিওগড়ের ষড়যন্ত্র, দীনেশ ত্রিবেদীর সাথে সাজিওগড়ের বৈঠক বা এইসব বিষয় নিয়ে পাটোয়ারির এখন প্রধানমন্ত্রীর পক্ষে বলতেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলতেন প্রয়োজনে, কারণ ভারতের বিরুদ্ধে তো বলবেই। দীনেশ ত্রিবেদী কোন যুক্তিতে বৈঠক করেন, এইসব প্রশ্ন তুলতো তারা, কিন্তু না, তাদেরকে মারেন আপনি, পিটান। এখন বগুড়ায় প্রধানমন্ত্রী জেলায় একজন বিরোধী দলীয় অতি গুরুত্বপূর্ণ নেতা, আওয়ামী লীগের আমলে আমির খসরু মাহমুদ চৌধুরীরা যে মানের বিরোধী দলীয় নেতা ছিলেন, ও তার চেয়ে তো হিট বিরোধী দলীয় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। তাকে প্রধানমন্ত্রী জেলায় অবঞ্চিত ঘোষণা এবং যেখানে পাবে সেখানে মারার ঘোষণা। নারায়ণগঞ্জ সেম, এরপর দেখুন পুরো বাংলাদেশে সেম। এটা একটা নজির। এটা দেখে দেখে সবাই এই কাজ করার চেষ্টা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর অশালীন মন্তব্য এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরকে বগুড়ায় অবঞ্চিত ঘোষণা করেছে জেলা ছাত্রদল। পাশাপাশি তাদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে। আচ্ছা দেখেন, ভেরি সিম্পল। নাসিরুদ্দিন পাটোয়ারি যদি অশালীন মন্তব্য করে থাকে, আপনি শালীনভাবে তার জবাব দেন, আপনি কথার জবাব কথা দিয়ে দেন, আপনি পাল্টা বলেন। তাতেও যদি মনে হয় আপনি বিক্ষোভ মিছিল করেন, তাতেও যদি মনে হয় যে কাজ হচ্ছে না, আপনি মানহানির মামলা করেন। কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা, যেখানে পাওয়া যাবে সেখানেই পেটানো হবে, এটা কি? এটা কার রাজনীতি? এটা তো হাসিনার রাজনীতি। এই হাসিনার রাজনীতি ফিরিয়ে আনছেন তারেক রহমান না, এটা কিন্তু তারেক রহমান। আচ্ছা, বগুড়া জেলা ছাত্রদল এই ধরনের কথা তারেক রহমানের কনসেন্স ছাড়া বলতে পারে? তারেক রহমান যদি বলে দেন যে বিরোধী দলীয় নেতাদের ক্ষেত্রে এরকম কথা বলা যাবে না, তাহলে কি এগুলো বলা সম্ভব না? বগুড়া মহানগরের 7 মাথায় জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভকারী গাজী সালাউদ্দিন তানভীরের ছবি সম্বলিত একটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন। জেলা ছাত্রদলের সভাপতি নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং অন্যান্য নেতারা, আমি অনেকের বক্তব্য শুনলাম, তারা প্রত্যেকে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। সমাবেশে হাবিবুর রশিদ সন্ধান বলেন, এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি গাজী সালাউদ্দিন তানভীর ফেসবুকে জিয়া পরিবারকে নিয়ে অশালীন মন্তব্য, না, কোনো অশালীন মন্তব্য আমি দেখিনি। তিনি সমালোচনা করছেন, সমালোচনা মানে অশালীন মন্তব্য নয়। এখন এটা হচ্ছে হাসিনার ব্যাখ্যা। সমালোচনা কি বলতে অশালীন, কুরুচিপূর্ণ কথা। আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, বিএনপির চাঁদপুরের মতলব উপজেলা থেকে শুরু করে কয়েকজন উপজেলা সদস্য সচিব, উপজেলা আয়োগ, এদেরকে পুলিশ ধরে নিয়ে গেছিল 2021 সালে। কেন? হাসিনার সামনে নাকি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে। একবার রুহুল কবির রিজভী একটা সংবাদ সম্মেলনে বলছেন খুনি হাসিনা। এখন পত্রিকাগুলো এই খুনি হাসিনা শব্দটা লিখেছে, এই জন্য যারা লিখেছে তাদের প্রত্যেকের চাকরি খেয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। এর মানে সমালোচনা করলে নানান সমালোচনায় নানান অ্যাডজেক্টিভ ব্যবহার হয়, এগুলোকেই তারা কুরুচিপূর্ণ অশালীন বলে চালিয়ে দেয়, অথচ এটা গণতান্ত্রিক সমালোচনা। ভারত শেখ হাসিনার ব্যাপারে তাদের সিদ্ধান্ত পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, অর্থাৎ তারা শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে আর কোনো রাজনীতি করতে দেবে না, এই মর্মে বাংলাদেশকে তারা পরিষ্কার করে বলে দিয়েছে। গত 30শে জুলাই তাদের সংসদীয় বৈঠকে সংসদীয় প্রতিনিধিদের কাছে নরেন্দ্র মোদী সরকার এই বার্তা পৌঁছে দিয়েছে। এই সংসদীয় কমিটির আবার সভাপতি হচ্ছে কংগ্রেস আধিকারিক শশী থারুর। ইন্ডিয়াতে একটা ভালো নিয়ম প্রচলিত আছে, দেখেন এখানে কিন্তু তাদের যে সংসদীয় কমিটি, এই কমিটির প্রধান করা হয়েছে বিরোধী দলীয় থেকে, অর্থাৎ শশী থারুর কংগ্রেস থেকে। এদের কাছে প্রতি মাসের শেষে তারা তাদের যে দেশের যে কার্যক্রম, সামগ্রিক বিষয়বস্তু তুলে ধরে সংসদীয় কমিটির কাছে সরকার পক্ষ থেকে। সেই কাজটি নরেন্দ্র মোদী সরকার শশী থারুর কাছে তুলে ধরেছে। সেখানে অনেক বিষয় আলাপ আলোচনা হয়েছে। এই আলাপ আলোচনার একটা পর্যায়ে তারা শেখ হাসিনার ব্যাপারে যখন জানতে চায় নরেন্দ্র মোদী সরকারের কাছে যে শেখ হাসিনার ব্যাপারে আপনাদের অভিমত কি, আপনারা কি চিন্তা ভাবনা করছেন, ওই প্রতিবেদনে বলা হয়েছে তখন নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনার ব্যাপারে সংসদীয় কমিটিকে অবহিত করেছে যে তারা শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে আর কোনো রাজনীতি করতে দেবে না। এখন নরেন্দ্র মোদী সরকার হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিল? এটি কি তাদের মনের ভিতরের কথা নাকি বাংলাদেশকে খুশি করার কথা? এই প্রশ্নটা কিন্তু ওঠা এখন খুবই স্বাভাবিক হয়ে গেছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘ 2টা বছর শেখ হাসিনাকে নিয়ে তারা এমন খেলা খেলেছে, তাকে দিয়ে বাংলাদেশের মাটি উত্তপ্ত করার চেষ্টা করেছে, বাজার গরম করার চেষ্টা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে
নরেন্দ্র মোদী সরকারের কাছে বারবার তাকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠির কোনোরূপ জবাব তারা দেয়নি, কোনো ভ্রুক্ষেপও করে নেই, কোনো পাত্তাও তারা দেয়নি। এমনকি বাংলাদেশে এখানে যে একটি আলাদা রাষ্ট্র, এইটুকুও তারা বোঝার চেষ্টা করেনি। এখন হঠাৎ করে কি হলো, তাদের কোন শুভবুদ্ধির উদয় হলো যে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হচ্ছে, এবং তারা এই ঘোষণাও দিয়েছে যে বাংলাদেশ শেখ হাসিনাকে চেয়ে তাদের কাছে যে চিঠিটা দিয়েছে সেই চিঠি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং চিঠির বিভিন্ন বিষয়ে তারা খতিয়ে দেখছে। এতদিন পরে কেন হঠাৎ করে তাদের এই শুভবুদ্ধির উদয় কেন হলো? এখানে আমরা ধারণা করতে পারি তিনটি কারণে, মূলত সবচেয়ে বেশি তিনটি কারণ এখানে সামনে আনা হয়েছে। এই তিনটি কারণে নরেন্দ্র মোদী সরকার বা ভারত সরকার তারা বাধ্য হয়েছে, তাদের আর কোনো উপায়ন্তর না পেয়ে তারা এটা আপাতত বাংলাদেশের মানুষের যে ক্ষোভ রাগ এটি প্রশমিত করার জন্য এই বয়ানটা বাজারে ছেড়েছে বা বাংলাদেশের সামনে এটি ছুড়ে দিয়েছে। নাম্বার ওয়ান, আপনারা জানেন মোংলা বন্দরে 370 কোটি টাকার একটা প্রকল্প সেখানে বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের কাজটা দেওয়া হয়েছিল চীনকে। চীন সেখানে এই প্রকল্প বাস্তবায়ন করেছে। স্বাভাবিকভাবেই চীনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখানে দেখা হয়েছে, তাদের যে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে সেগুলো এখানে অ্যাপ্লাই করেছে, প্রয়োগ করেছে। এইটাতে ভারতের কানে একটু পানি ঢুকেছে। দ্বিতীয় যে বিষয়টি আসলো সেটি হচ্ছে ভারতের খুব নিকটবর্তী একটি জায়গা, একটি জেলা, ভারতের সীমান্ত থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই লালমনিরহাটে বাংলাদেশ চীনের সহায়তায় নতুন একটি বিমানবন্দর এখানে স্থাপন করেছে। এবং ওই বিমানবন্দর, আমি ওই বিমানবন্দরে গিয়েছি, বিশাল বড় একটি বিমানবন্দর। আমি সন্ধ্যার পরে সেই বিমানবন্দরের এ মাথা থেকে ও মাথা হেঁটেছি, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেছিল। অনেক বড় এরিয়া। তো সেইখানে চীনের অর্থায়নে এটি নতুন করে চালু করার উদ্যোগ বাংলাদেশ গ্রহণ করেছে এবং অলরেডি কাজ সেখানে দিয়ে দিয়েছে। তাহলে এখানেও চীনের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। তো দুইটা জায়গায় যখন চীনের উপস্থিতি বাংলাদেশে একেবারে সরাসরি হাজির হয়ে গেছে, আর তিস্তা প্রকল্প তো দীর্ঘদিন ধরেই এই আলোচনা চলছে যে সেটা চীনের কাছেই দেওয়া হবে, তাহলে চীন এখানেও তাদের ঘাঁটি গাড়বে, তাদের নিরাপত্তা সরঞ্জামাদি এখানে প্রতিস্থাপন করবে। এই অঞ্চলের খুব কাছাকাছি ভারতের যে চিকেন নেক আছে, এইটা নিয়ে ভারত অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছে। এখন ভারত হয়তো এই রিয়েলাইজটুকু করার চেষ্টা করছে, তাহলে চিকেন নেক কি হুমকির মুখে পড়ে যাচ্ছে? বাংলাদেশ কি ক্রমাগতভাবে চীনের দিকে ঝুঁকে পড়ছে? এর ভিতরে আরো একটি মারাত্মক কাণ্ড যেটি ঘটেছে সেটি হচ্ছে তারা তারেক রহমানকে ভারতে নেবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে, প্রাণপণ চেষ্টা চালিয়েছে। এখনো তাদের সেই চেষ্টা অব্যাহত আছে। তারা খুব মনে প্রাণে চেয়েছে, বিভিন্ন মারফতে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন দুতিয়ালির মাধ্যমে তারা চেষ্টা করেছে যে তারেক রহমানের প্রথম সফরটা হবে ইন্ডিয়ায়, দিল্লিতে। কিন্তু তাদের সেই আশা নিরাশা হয়েছে। তারেক রহমান তার প্রথম সফর হিসেবে চীন এবং মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। তারেক রহমান এই জায়গায় কৌশলগত দিক দিয়ে প্রচন্ড দক্ষতার পরিচয় দিয়েছেন এবং তিনি যে একজন রাষ্ট্রনায়ক, সেই প্রকৃত রাষ্ট্রনায়কোচিত একটি ভূমিকাই তিনি এখানে পালন করেছেন। এটি তার সবচেয়ে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করেছে। এই ঘটনার পরে ভারতের কানে আরো বেশি পানি ঢুকেছে, তাদের গায়ে লেগেছে যে ঘটনা কি, আমরা ভাবছি কি আর হচ্ছে কি। আরো যে ঘটনাটি ঘটলো এই কয়েকদিন আগে, মাসখানেক আগে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হলো যে আপাতত প্রধানমন্ত্রীর ভারত সফর হচ্ছে না। অর্থাৎ তারেক রহমান সাফ জানিয়ে দিয়েছেন ভারতকে যে তিনি ভারত সফর করবেন না। যখন এই ঘোষণা তাদের কাছে গেছে তখন তো তারা খতিয়ে দেখেছে যে কেন, কি কারণে তারেক রহমান ভারত সফর করতে চাচ্ছে না বা ইচ্ছুক নয়। তারা পর্যবেক্ষণ করেছে। তো আকামকেও করলে পরে সেই আকামের চিহ্ন তো তাদের কাছে সব থেকেই যায়, রেকর্ড তো থেকেই যায়। তারা ওইটা দেখেছে, সব কিছু পর্যবেক্ষণ করে দেখেছে যে বিগত কয়েকটা বছর ধরে বাংলাদেশের সাথে যে আকাম করেছি, আর এর আগে 17 বছর ধরে হাসিনাকে দিয়ে যে আকামগুলো করিয়েছি, সুতরাং খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি প্রথমেই ভারত সফরে আসবেন, এটি মনে করার কোনো কারণ নাই। এটা তারা বুঝতে পেরেছে। আর এটি বুঝতে পেরেই তারা এখন উপযাচক হিসেবে অনেকটা, বাংলাদেশে কিন্তু এখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বা ফেরত চাওয়ার ব্যাপারে আপাতত কোনো কথা নাই, কিন্তু তারা উপযাচক হিসেবে ওই সংসদীয় কমিটির কাছে নরেন্দ্র মোদী সরকার এই প্রস্তাব দিয়েছে এবং ওই প্রতিবেদনটা আবার তারা প্রকাশও করেছে যাতে বাংলাদেশের দৃষ্টিগোচর হয়। তারা বলেছে যে না, শেখ হাসিনা ভারতে কোনো, সে মানবিক দিক দিয়ে সেখানে ঠাঁই পেয়েছে, সে কোনো রাজনৈতিক আশ্রয় পায় নাই। সুতরাং আমরা ভারতের মাটি ব্যবহার করে তাকে এখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিব না। আবার প্রথম কলকাতা তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাদের ইউটিউব চ্যানেলে। তারা বলছে যে শেখ হাসিনা কি ভারতের এই মায়াকে, এই দয়াকে তিনি তার উপরে ভারতের দায়িত্ব বা কর্তব্য হিসেবে ধরে নিয়েছেন। ভারত যে তাকে এখানে থাকতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, খেতে দিচ্ছেন, এইটাকে কি শেখ হাসিনা ভেবে নিচ্ছেন যে ভারত তাকে, তার প্রতি তারা রাজনৈতিক সমর্থন দিচ্ছে বা তাকে অনেক কিছু করে দেবে? এটি যদি শেখ হাসিনা মনে করে থাকে তাহলে সে প্রচন্ড ভুল করছে। তারা কিন্তু বয়ান উৎপাদনের চেষ্টা করছে এবং তাদের আগের যে আকাম কুকামগুলো এগুলো কিন্তু তারা ফেরানোর চেষ্টা করছে। এখন ভারত তার এই প্রতিবেদনের মাধ্যমে যে কথাটি জানালো, এইটা জানানোর পরেও কি তাদের বিশ্বাস করার কোনো কারণ আছে? আমরা মনে করি যে ভারত এখনো সেই বিশ্বাসযোগ্যতার পরিচয় বাংলাদেশের কাছে তুলে ধরতে পারে নাই। কারণ এখনো বাংলাদেশের যে খুনি চক্রটি, যে লুটেরা চক্রটি,
যারা নিরীহ ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে নির্মমভাবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, যারা বাংলাদেশের ব্যাংক লুট করেছে, বাংলাদেশের সম্পদ লুটপাট করেছে, সেই চোর এবং লুটেরা গোষ্ঠীকে ভারত সেখানে ঠাঁই দিয়েছে। প্রত্যেকটা নেতাকর্মী সেখানে গিয়ে তারা মিটিং করছে, বাংলাদেশ বিরোধী কার্যকলাপে তারা লিপ্ত হচ্ছে, তারা বাংলাদেশের ভিতরে আবার ঢুকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, বাংলাদেশের নাগরিকদেরকে তারা হুমকি দিচ্ছে, বাংলাদেশে ফিরে এসে তারা এত মানুষকে মারবে, তত মানুষকে মারবে, এই ধরনের হুমকি দিচ্ছে। ভারত কি তাদের চুপ করাতে পেরেছে বা চুপ করিয়েছে? ভারত কি কখনো তাদেরকে এইটা বলেছে যে তোমরা যদি এই ধরনের কার্যক্রম ইন্ডিয়ার মাটিতে বসে করো তাহলে কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে বের করে দিতে বাধ্য হবো? এই কথা কি ইন্ডিয়া তাদেরকে বলেছে? না, বলে নাই তো। তাহলে যেহেতু বলে নাই এবং এখনো তারা সেখানে সংঘবদ্ধভাবে ছাত্রলীগের, যুবলীগের এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা সেখানে আশ্রয় নিয়েছে, তারা এখনো বিভিন্ন পার্কে, বিভিন্ন রেস্টুরেন্টে বসে মিটিং করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য তারা সেখানে সলা পরামর্শ করছে, তারা সেখানে পরিকল্পনা করছে। এগুলো কি ভারতের গোয়েন্দা সংস্থারা জানে না? অবশ্যই জানে, তাদের নাকের ডগার উপরেই এগুলো হচ্ছে। কিন্তু কই, তারা কি কাউকে গ্রেপ্তার করেছে? কাউকে গ্রেপ্তার করে কি বাংলাদেশকে অবহিত করেছে যে এই যে আপনার দেশের ফাঁসির দণ্ডপ্রাপ্ত অমুক আসামিকে আমরা গ্রেপ্তার করেছি, বন্দি প্রত্যার্পণ চুক্তির আলোকে আসুন আমরা আলোচনা করি কিভাবে তাদেরকে ফেরত দিবেন? এমনকি বাংলাদেশের একজন উদীয়মান তরুণ সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব উসমান হাদি, তার হত্যাকারী ভারতে পালিয়ে আছে, জামাই আদর করে তাদেরকে রেখেছে গ্রেপ্তারের নামে। সুতরাং ভারত আমাদের কাছে বলল আর আমরা এটি মেনে নিলাম বা বিশ্বাস করে নিলাম, বাংলাদেশের মানুষের বিশ্বাস অর্জনের যোগ্যতা ভারত এখনো পুরোপুরি অর্জন করতে পেরেছে বলে বাংলাদেশের রাজনীতি বিশ্লেষকরা সেটি মনে করছে না। শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত ঢাকা এবং দিল্লির মধ্যে নানা রকম জটিলতা তৈরি করেছে। একই সঙ্গে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা অনেকটা মুখোমুখি জায়গায় পৌঁছে গিয়েছে। অন্যদিকে জামাত, এনসিপি অর্থাৎ সরকার বিরোধী যে দলগুলো রয়েছে, এই সময়টিতে শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে এবং আওয়ামী লীগের ব্যাপারে তাদের যে গত 2 বছরের অনমনীয় ভূমিকা, সেই অনমনীয় ভূমিকাটা কেমন যেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে। সরকার বিরোধী যে সকল শক্তি রয়েছে, তাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা অনেকটা স্যাটায়ার করে শেখ হাসিনাকে বলার চেষ্টা করছেন, আপনি আসুন, আপনাকে যেখানে পাবো সেখানেই আপনার যে মৃত্যুদণ্ড রয়েছে সেটি কার্যকর করা হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। কিন্তু সাংগঠনিকভাবে তারা চাচ্ছে, এখানে কৌশল করছে। কৌশলটা হলো যে আওয়ামী লীগকে এবার বিএনপি সরাসরি মোকাবেলা করুক। এ কারণে গত 2 বছরে এখানে যে বিষয়গুলো হয়েছে সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, বলতে গেলে তারা শতভাগ মামলা মোকদ্দমা করেছে বিএনপির লোকজন, এবং তারা এই কাজগুলো করে যথেষ্ট চাঁদাবাজি করেছে, অর্থবৃত্তের মালিক হয়েছে এবং আওয়ামী লীগের পরিবারকে জিম্মি করে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ফায়দা লুট করেছে। আর অন্যদিকে 32 নম্বর ভাঙা, তারপর বিভিন্ন জায়গাতে আওয়ামী লীগের লোকদের উপর মব করা, এরকম কিছু ঘটনাকে, যেগুলোকে সাধারণত জামাত এবং এনসিপি বিচ্ছিন্ন ঘটনা বলছে, কিন্তু এগুলোকে ক্যাপিটালাইজ করে এমনভাবে প্রচার করা হয়েছে যে গত 2 বছরে আওয়ামী লীগের উপর যত অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তা আসলে জামাত করেছে, এনসিপি করেছে। এদিকে তৃণমূলের খবর, ঢাকার যারা আছেন লোকজন তাদের কথা আলাদা, কিন্তু তৃণমূলের খবর হলো অবস্থা দৃষ্টে যারা পলিটিক্যাল লোকজন রয়েছেন বিএনপি এবং জামাতে, তারা সবাই আওয়ামী লীগের যারা নিরীহ ভোটার রয়েছেন তাদের সঙ্গে একটা সমঝোতা সম্পর্ক তারা তৈরি করেছিলেন বিগত নির্বাচনকে সামনে রেখে। আর এখন বলতে গেলে আওয়ামী লীগের লোকজন তারা তাদের মতো করে বুক ফুলিয়ে চলছেন বিভিন্ন জায়গাতে। অন্যদিকে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে যে বিরোধ, যে বন্ধুত্ব, এটা অনেকটা গুপ্ত। মানে তাদের মধ্যে আসলে সমঝোতা নাকি শত্রুতা, তাদের মধ্যে বন্ধুত্ব নাকি বৈরিতা, এটি বোঝা যাচ্ছিল না। কিন্তু সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে যেটা মনে হচ্ছে সেটি হলো বিএনপি, জামাত, এনসিপির যে সম্পর্ক, এটি পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংশোধন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি পদে বসানো, তারপর আলী রিয়াজ কমিশনের যে সংস্কার প্রস্তাবগুলো ছিল সেগুলো তাদের মতো করে, অর্থাৎ এনসিপি এবং জামাতের মতো করে, ডক্টর ইউনূসের মতো করে সেগুলো বাস্তবায়ন করা, এই কাজগুলো বিএনপি আসলে করতে চাচ্ছে না। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন ছিলেন তাদের একটা বিরাট অংশ যারা প্রো বিএনপি ছিলেন, বিএনপি তাদেরকে ক্যাপিটালাইজ করে ফেলেছে, তাদেরকে নিয়ে নিয়েছে। এবং এই যে তাদেরকে নিয়ে নেওয়া, এটা জাস্ট বড় উদাহরণ দিলেই বুঝতে পারবেন। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে দক্ষিণ হস্ত, যাকে বলা হতো সরকারের মুখপাত্র, বিকল্প উজিরে আজম জনাব শফিকুর রহমান, প্রেস সেক্রেটারি। আপনারা জানেন যে তিনি অতি সম্প্রতি একটি পত্রিকার সম্পাদক হয়েছেন। সেই পত্রিকার মালিককে আপনারা জানেন? সেই পত্রিকার মালিক হলেন জনাব গোর্কি, আনিস আহমেদ গোর্কি, এমজিএস গ্রুপের মালিক। এবং আনিস আহমেদ গোর্কি জনাব তারেক রহমান সাহেবের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। মানে তারেক রহমান সাহেবের যে কজন বন্ধু রয়েছেন তাদের মধ্যে অল্প কয়েকজন বন্ধু রয়েছেন, তার মধ্যে সবচেয়ে অভিজাত
ব্লু ব্লাড এবং সবচেয়ে ধনী যে মানুষটি তিনি হলেন এই আনিস আহমেদ গোর্কি, এমজিএস গ্রুপের মালিক। এই গোর্কির মালিকানাধীন পত্রিকাটি জনাব শফিক তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এবং আপনি দেখেন যেদিন থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিএনপি যেদিন থেকে ক্ষমতায় এসে সেদিন থেকে জনাব শফিক তিনি আগের মতো করেই, অর্থাৎ ইনুজ জামানাতে যেভাবে কথা বলেছিলেন ঠিক সেই ভাষাতে তিনি কথা বলছেন। এর বাইরে অন্যান্য যারা আছেন, যারা অনেকটা পুরো বিএনপি ছিলেন অনেক আগের থেকেই, তারাও মোরালেস কিন্তু বুক ফুলিয়ে ঘোরাফেরা করছেন। আমি কারো নাম বলে বড় করতে চাচ্ছি না, ছোট করতে চাচ্ছি না। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি জামাত এবং এনসিপি তাদের যে একেবারে দ্বিধাহীন সমর্থন ছিল, অন্ধের মতো তাদের বিশ্বাস ছিল, ঠিক সেই বিশ্বাসের মূল্যের যে জায়গাটি, সেই জায়গাটিতে এখন জামাত এবং এনসিপি নিজেদেরকে বেকুব মনে করছে, অসহায় মনে করছে, দুর্বল মনে করছে। রাজনীতি যখন এরকম একটা হাহাকার তৈরি হচ্ছে, যারা ক্ষমতা পেয়েছে তাদের এক ধরনের হাহাকার, এবং যারা ক্ষমতা পেয়েছে তারা এখানে তিনটা ভাগে বিভক্ত করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জামাত এনসিপির যে সম্পর্ক, সেই সম্পর্কটি ভেঙে গেছে। ইউনূস সাহেবের যে লোকজন ছিল তাদের একটা বিরাট অংশকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, অন্য অংশটিকে বিএনপি আপন করে নিয়েছে। আর জামাতের মধ্যে একটা হতাশা, আতঙ্ক এবং ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক এই সময়টিতে যখন শেখ হাসিনা বললেন যে আমি বাংলাদেশে আসছি এবং ডিসেম্বর মাসে আসছি, তখন সঙ্গত কারণে যেহেতু এখানে আলটিমেটলি একটা বিভেদ তৈরি হয়ে গিয়েছিল এবং এই বিভেদটা আর জোড়া লাগানোর কোনো স্কোপ আগামীতে নেই। তো সেই অর্থে সরকার, বিএনপির যারা সহযোদ্ধা রয়েছেন তাদের সাথে যমুনাতে বৈঠক করেছেন, খাওয়া দাওয়া করেছেন, আনাকুম জানাকুম, সালাম আলাইকুম, এরকম কথাবার্তা শেখানো হয়েছে। অনেকে গিয়ে অনেক বড় বড় দাবি দেওয়া পেশ করেছেন, অনেকে সরকারের মন্ত্রী এমপি হতে চেয়েছেন, আরও ইত্যাদি নানা কিছু, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এর কারণ হলো যারা গিয়েছিলেন আসলে তাদের মানে ওইরকম সাংগঠনিক ভিত্তি, পরিচিতি, সামাজিক যে কানেক্টিভিটি বা যাকে বলা হয় সুনাম সুখ্যাতি, বলতে গেলে একমাত্র মাহমুদুর রহমান মান্না ছাড়া অ্যাজ এ পার্সন ওখানে ওরকম কেউ নেই যিনি কোনো একটা সচিবালয়ে টেলিফোন করবেন, বাংলাদেশে কোনো একটা ডিসিকে টেলিফোন করবেন, কোনো একটা জেলা শহরে একা একা যাবেন এবং সেখানে কেবলই মাত্র তার রাজনৈতিক ক্যারিয়ারের কারণে সম্মানিত হবেন, মর্যাদা পাবেন। কেউ তাদেরকে ভুয়া ভুয়া বলবে না, কেউ তাদেরকে অমুক চোর বলবে না, অমুক, মানে তাদের এখন দেখেন যে এই সরকারের সাথে বন্ধুত্বের বেশে তাদের কাছাকাছি আছে বা কাছাকাছি বাইরে চলে গেছে, এরকম প্রায় সবারই এক একটা উপাধি আছে, বিভিন্ন রকম বাজে বাজে উপাধি আছে। তো সেই মানুষগুলো 000 একত্র করলে যেমন জিরো হয়ে যায়, অথবা মাইনাস 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 যদি একত্র করেন তাহলে যেভাবে মাইনাসের সংখ্যাটা বাড়ে, তেমনি যমুনাতে যারা শেখ হাসিনার বিরুদ্ধে যদি জনমত গঠন করা, রাজনৈতিক শক্তি গঠন করা, এই উদ্দেশ্যে যমুনার সেই বৈঠকটি হয়ে থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তাহলে এখানে 000 হয়েছে অথবা মাইনাস 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 হয়েছে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।